ভালো আছেন আপনারা? আপনাদের অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন কি? দেখেন তো শোনা যাচ্ছে কিনা। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সুস্থ আছি, ভালো আছি। আশা করি যে আপনারা সুস্থ আছেন। স্যার, ভারতবর্ষের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন কাসিম? এক জায়গায় একরকম। আচ্ছা, ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা, এখানে মোহাম্মদ বিন কাসিম দেয়া আছে, মোহাম্মদ ঘুরি দেয়া আছে। মূলত হচ্ছে মোহাম্মদ বিন কাসিমও না, ঘুরিও না, এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। তবে এই দুইটা অপশনে যদি থাকে, মানে মোহাম্মদ ঘুরি আর মোহাম্মদ বিন কাসিম, তাইলে মোহাম্মদ ঘুরিটা হয়। ঠিক আছে, মোহাম্মদ ঘুরিটা আপনি নিতে পারেন। কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা হলো ভারতবর্ষের প্রথম ইসলামী কান্ট্রি হিসেবে ঘোষণা বা ইসলামের পতাকা যিনি স্টিল করেছেন বা এস্টাবলিশড করে, তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। আর ভারতবর্ষে ইসলামের বীজ বপন করেছেন যিনি, তিনি হলেন মোহাম্মদ বিন কাসিম, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই। ঠিক আছে। সাউন্ড অফ তফিকুল ইসলাম। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে তফিক? এখন দেখেন তো। ধাতুর যে পরীক্ষা, আচ্ছা। ওকে, যদি আপনারা শুনতে পান তাইলে আমি আমার ক্লাসটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটি হচ্ছে মধ্যযুগ নিয়ে। দেখুন, মধ্যযুগের ইতিহাস এবং যে বিষয়টা আমাদের পরীক্ষার জন্য লাগবে, আমি শুধু এটাই আলোচনা করব। মধ্যযুগ। আমরা যদি মধ্যযুগটা একটু দেখি, মধ্যযুগটার ভেরিয়েশনটা, এটা ডিউরেশনটা কখন থেকে, যেমন এই 1201 থেকে মূলত শুরু হয়েছে মধ্যযুগ, শেষ হয়েছে কবে? 1800 সাল, তাই না? এটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের 1201 থেকে 1800 সাল, এটা হচ্ছে মধ্যযুগ। আর এই 1201 সাল থেকে, মনে রাখবেন, 1201 থেকে 1350 সাল পর্যন্ত এই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। ঠিক আছে, অন্ধকার যুগ। যদিও এই কথাটি ঠিক না, কারণ ওনারা বুঝাতে চেয়েছেন এই যুগে নাকি কোনো সাহিত্য রচিত হয়নি, যার কারণে 1201 থেকে 1350, অর্থাৎ এখানে 150 বছর হয়। এই যে 150 বছর বাংলা সাহিত্যের কোনো কিছু মানে রচিত হয়নি বলে এটাকে অন্ধকার যুগ নাম দিয়েছে। এটা কারণ দেখিয়েছে কি? যেমন দেখা যায় বাংলায় 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ইনি বাংলা দখল করেছিলেন। ওনার দখলের মাধ্যমে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা, এই দুইটাই নাকি প্র্যাকটিস হয়নি, এবং কি যারা বাংলা বলতো তাদের উপর অত্যাচার নির্যাতন বেশি চালাতো। এই কারণে মূলত এটাকে অন্ধকার যুগ বলা হয়েছে। কিন্তু আধুনিক যুগের যারা ভাষাবিদ, সাহিত্যিক, ঐতিহাসিক, ইতিহাসবিদ, তারা এটা প্রমাণ করেছেন যে এটা অবশ্যই অন্ধকার যুগ না, এটা নিতান্তই মুসলমানদের উপর একটা দোষ দেয়া। কারণ কলম তো ওনাদের হাতে ছিল, ইচ্ছে মতো আমার ইতিহাস তৈরি করে দিয়েছে, আর এটাই মেনে নিচ্ছি। যেমন দেখেন এখন আমেরিকা কি করছে। আমেরিকা দেখা যায় কাউকে আইএস নাম দিচ্ছে, কাউকে তালেবান নাম দিচ্ছে। কেন? কারণ তার কথা শুনলে তাইলে তারা হচ্ছে নামটা উঠিয়ে নেয়। সিরিয়ার যে বর্তমান সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছে,
খালিদ কি যেন তার নাম, জেলোনি। এই যে জেলোনিকে একসময় আমেরিকা এবং ইসরায়েল ঘোষণা করেছিল কেউ যদি তাকে ধরে দিতে পারে তাহলে তার মাথার মূল্য দেয়া হবে $10 লক্ষ। সেই জেলোনিকে এখন বলছে যুক্তরাষ্ট্রের নাকি খুব ভালো বন্ধু। তার মানে হয়তো সেখানে মোসলেকা দিয়ে আসছে। যেই তালেবান 20 বছর পর্যন্ত আমেরিকার এগেনস্টে ফাইট করছে, সেই তালেবান আবার এখন ব্ল্যাকলিস্ট থেকে, আমেরিকার ব্ল্যাকলিস্ট থেকে বাদ হয়ে এখন পজিটিভ হয়েছে। 2021 সালে 15 আগস্ট তালেবান আফগানিস্তান ক্ষমতা নেয়ার সাথে সাথেই তালেবানের দেখা যায় সুর পাল্টে ফেলে আমেরিকা। তার মানে তুমি আমার রঙে যখন নাচবা তখন সব ঠিক, যখন আমার কথা শুনবা না পৃথিবীতে সব হচ্ছে খারাপ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঝামেলা। আচ্ছা, অবশ্যই আপনাদের পিডিএফ ক্লাস শেয়ার করা যায় না। আপনাদের কি ম্যাটেরিয়ালস দিয়েছে না? কুরিয়ার করে তো অবশ্যই বই দেওয়ার কথা, বই দিয়েছে মনে হয়, তাই না রোমানা আক্তার? বই কি পান নাই? স্যার কই আপনি? হ্যাঁ এই তো আমি আছি। ওপি মেহরাব হোসেন ওপি, আমি আছি। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে অন্ধকার যুগ বলা হয়, এরকম একটা নোট লেখেন। ইংরেজি সাহিত্যেরও একটা অন্ধকার যুগ আছে, এটাকে ব্যারেন এইজ বলা হয়। আচ্ছা, ব্যারেন এইজ বা ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। অন্ধকার, ব্যারেন মানে অনুর্বর, ব্যারেন মানে অনুর্বর না। এই অন্ধকার যুগ ইংরেজি সাহিত্যের কোনটি? এরকম প্রশ্ন আসে, মনে রাখবেন সেটা হচ্ছে 1400 সাল থেকে 1485 সাল। এই যুগটাকে বলা হয় ব্যারেন এইজ। কারণ কি? কারণটা হচ্ছে 1400 সালে মৃত্যুবরণ করেছিলেন জিওফ্রে চসার। মৃত্যুবরণ করেছিলেন যিনি, তার নাম জিওফ্রে, জিওফ্রে চসার। জিওফ্রে চসারের মৃত্যু হয়েছে। এন্ড হু ইজ জিওফ্রে চসার? জিওফ্রে চসার হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছেন ইংরেজি কবিতার ফার্স্ট ফাদার। তাহলে হু ইজ দ্য ফার্স্ট ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? সেটা হচ্ছে জিওফ্রে চসার। তাহলে ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনক। ইংরেজি কবিতার জনক যিনি, তিনি হচ্ছে জিওফ্রে চসার। তো উনি সাহিত্য রচনা করতেন। একসময় মনে করা হতো কি যে এটা হচ্ছে নিম্ন শ্রেণীর কুল মুন্ডা এদের ভাষা, কিন্তু পরবর্তীতে এই চসার, যিনি গ্রিক ল্যাঙ্গুয়েজ, রোমান ল্যাঙ্গুয়েজ, এরকম কয়েকটা ল্যাঙ্গুয়েজে খুব স্পেশালিস্ট ছিলেন, তিনি ইংরেজিতে এই সাহিত্য রচনা শুরু করলেন। তার বিখ্যাত একটা কবিতা আছে, সেটা হচ্ছে ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস এটা তিনি শেষ করতে পারেন, তার আগে তিনি মারা গিয়েছেন, 1400 সালে তিনি মারা গিয়েছেন। আর এই হচ্ছে সেই চসার যিনি ইংরেজিটাকে বিশ্বের কাছে, আগে ইংরেজি যেটা ভাষা ছিল এটা মানুষ মনেই করতো না, এখন এই যে ইংরেজিকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিলেন এবং ইংরেজিতে প্রথম সাহিত্য রচনা করলেন, যার কারণে এ ফাদার অফ পোয়েট্রি বা ইংরেজি সাহিত্যের বা ইংরেজি কবিতার জনক বলা হয় চসারকে। চসারের মৃত্যুর পরে এই 85 বছর ইংরেজিতে কোনো সাহিত্য নাই, তেমন উল্লেখযোগ্য নাটক, কবিতা, উপন্যাস কিছুই হয়নি, রচিত হয়নি, যার কারণে ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1400 থেকে 1485। আর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350, 150 বছর। আর ইংরেজি সাহিত্যের কত বছর হয়? 85 বছর। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। প্রাসঙ্গিক বলে আমি এটা বলে দিলাম আর কি। আমাদের যারা অনলাইনে আছেন তারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আয়শা পেয়েছেন? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন আপনারা, আপনাদের কমেন্টস আমি অবশ্যই পড়ব। ঠিক আছে, ওকে। আব্দুল্লাহ মামুন আর নাই? পাবেন, এখানে যোগাযোগ করলে আপনাদেরকে এই ম্যাটেরিয়ালস গুলো পাঠিয়ে দিবে, বই পাঠিয়ে দিবে। আপনার বাড়ি কই? বাড়ি যাবেন? মাসুমা মল্লিক, যাবেন আমাদের বাড়িতে? মাসুমা, আর কি বলে, মাসুম মল্লিক, সরি মাসুম, আসেন আমাদের চাঁদপুরে, ইলিশ খাওয়াই দিবে, ইচ্ছা মতো ইলিশ খাওয়াই দিব।
তো যা হোক, আমরা মূলত এই মধ্যযুগটা নিয়ে এখন ইয়ে করব। আপনাদের যদি লেখা হয়ে থাকে, আচ্ছা এটা আরেকবার বুঝান। ওকে, ঠিক আছে, আব্দুর রৌফ বলছেন আরেকবার বুঝান। আজকের আলোচনার বিষয় হচ্ছে মধ্যযুগ। এটা হচ্ছে বাংলা শাসনের মধ্যযুগ। আমি কিন্তু সাহিত্য পড়াচ্ছি না। তাহলে মধ্যযুগ বলতে আমরা কোনটাকে বুঝি, বাংলা সাহিত্যের নাকি বাংলার শাসন কার্যে? আমরা শাসনটা শিখবো, সাধারণ জ্ঞান। এটা শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এটাকে মধ্যযুগ বলা হয়। আর এই মধ্যযুগে অন্ধকার যুগ বলা হয় কাকে? 1201 থেকে 1350, এটাকে অন্ধকার যুগ বলা হয়, এই 150 বছর। কারণ উল্লেখযোগ্য কোনো সাহিত্য নাই বলে, অথচ হুলুয়াদ মিশ্রের সাহিত্য রচিত হয়েছে, তাই না? শেখ শোভোদয়া আছে। কোরিয়া থেকে মেসেজ আসছে, কোরিয়া থেকে না, না কোরিয়ার সার্ভিস থেকে। জুবাইর হোসেন, কোরিয়া থেকে আপনার মেসেজ আসে? ওয়াও, আপনি কোন দেশে আছেন? ওকে, ঠিক আছে, তাইলে আমি শুরু করছি আর কি। দেখেন, মধ্যযুগের ইতিহাসটা আমরা 3টা ভাগে ভাগ করব। মধ্যযুগ শিরোনাম দেন আপনারা, নতুন একটা পেজ নেন, সে শিরোনাম দিবেন আজকের আলোচনার বিষয়। আলোচনার বিষয়টা কি? সেটা হচ্ছে মধ্যযুগ। তাহলে এই যে মধ্যযুগ, এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, 3 ভাগে আমরা এটাকে একটু ভাগ করে দেখব। প্রথম যেটা, সেটা হচ্ছে দিল্লির সালতানাত। ঠিক আছে, দিল্লির সালতানাত। দিল্লির সালতানাত, সালতানাত মানে হচ্ছে সুলতানি যুগ, মানে সুলতানি শাসন। তাহলে দিল্লির সালতানাত এই একটা, আরেকটা হচ্ছে ঢাকার বা বাংলার সালতানাত। তাহলে দেখেন, বাংলার সালতানাত আমরা 3 ভাগে ভাগ করেছি। আরেকটা সেটা হচ্ছে মুঘল শাসন আমল। এই যে মুঘল শাসন, তাহলে এই যে মুঘল শাসন আমল, এটা কখন থেকে? এটা এটা হচ্ছে ভারতবর্ষ এবং বাংলা দুইটাই। ঠিক আছে, মুঘল শাসন আমল। তা আমরা একটু দেখব কখন থেকে শুরু হয়েছিল, কখন শেষ হয়েছিল। যেমন এই যে দিল্লির সালতানাত, এটা মূলত শুরু হয়েছিল 1206 সাল থেকে 1290 1526 সাল পর্যন্ত। তাহলে এখানে কত বছর হয়? 320 বছর। মাইনাস করে দেখেন তো হয় কিনা। 320 বছর এটা হচ্ছে সুলতানি যুগ ছিল ভারতে। বাংলায় তো এমন সুলতানি যুগ ছিল, তাই না? বাংলার যে সুলতানি যুগ, এটা কত সাল থেকে কত সাল মনে রাখতে হবে। কোন বইটা কিনলে ভালো হয় একটু বলবেন প্লিজ। আচ্ছা, কোশ্চেন ব্যাংক সম্পর্কে আমি পরে বলবো। হ্যাঁ, আমার সহ স্যারের বাড়ি ফারজানা আক্তার ওরিন। আপনার বাড়ি কি ওখানে? আমার বাড়ির কাছে? স্যার পুনরায় আরেকবার বলেন। হ্যাঁ, আমি বলেছি কোনটা, এটা। মেহরাব হোসেন ওপি, যদি সমস্যা হয় প্রশ্ন কইরেন, আমি বলবো, চেষ্টা করব। সুমাইয়া সুমি, আচ্ছা বই পাবেন, অবশ্যই বই পাবেন। যারা বই পাননি, বই পাবেন। তাহলে বাংলার যে সালতানাত, এটা শুরু হয়েছিল কবে? এটা সূচনা হয়েছিল 1338 সালে, শেষ হয়েছিল কবে? 1538। কত বছর হয়? এটা হচ্ছে 200 বছর। তার মানে বাংলার যে সুলতানি যুগ বা সুলতানি শাসন বা সালতানাত, এদের মেয়াদ হচ্ছে 200 বছর। এবার আসেন মুঘলদের শাসন আমলটা। মুঘলরা আসলে কত বছর ক্ষমতায় ছিল? দেখেন, মুঘলরা আসলে ক্ষমতায় আসে কত সালে? 1526 সালে, আর শেষ হয় হচ্ছে বংশানুক্রমিক 1707 সালে। কত বছর হয়? 181 হয় কিনা দেখেন তো। 181 বছর মাইনাস করলে এটা হয় কিনা দেখেন। এইগুলা বলবো আমি, ঠিক আছে, এটা আমি বলবো অবশ্যই। দেখেন 181 বছর হয় কিনা। তাহলে আমরা দেখলাম দিল্লির সালতানাত 1206 থেকে 1526, আর বাংলার যে সালতানাত মানে এই বংশটা, সুলতানি যুগটা, এটা কত সাল থেকে? 1338 থেকে 1538, অর্থাৎ 200 বছর। ঠিক আছে, আচ্ছা। যদি চাঁদপুরে, ওকে,
ওকে, ঠিক আছে। দেখেন লেখা হয়েছে কিনা, যদি লেখা হয় তাও বলবেন আমাকে, ডান লিখবেন। লেখা হলেই সাথে সাথে ডান লিখে ফেলবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, আমি আরেকটা সামনে আর কি এগোবো। অনলাইনে যারা আছেন তারা একটু রেসপন্স করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের জয় আলম বলছে ডান, থ্যাংক ইউ। ওকে, তাইলে দেখেন এবার এই যে সুলতানি যোগটা, দিল্লির সালতানাত, এটাকে আমরা আগে পড়ব, ঠিক আছে? এটাকে আমরা আগে পড়ব, দিল্লির সালতানাত। দিল্লির সালতানাত শিরোনাম দেন, আরেকটা শিরোনাম দিবেন আপনি, কি? দিল্লির সালতানাত, সালতানাত, ঠিক আছে? দিল্লির সালতানাত, এটা সাল দিয়ে প্রয়োজনে আপনি লিখে রাখতে পারেন। এই যে দিল্লির সালতানাতটা, এটা মূলত কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা মূলত মানে দাস বংশ প্রতিষ্ঠাতা যিনি, তিনি কুতুবউদ্দিন আইবেক। এখানে দেখেন লিখেন দাস বংশ। দাস বংশরা শাসন করে কত সাল? এই যে 1206 থেকে 1290 সাল, 1206 থেকে 1290 সাল পর্যন্ত এই দাস বংশ। এখন এই যে দাস বংশ, এটার প্রতিষ্ঠাতা কে? মনে রাখতে হবে, দাস বংশের প্রতিষ্ঠাতা যিনি, এ প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, ঠিক আছে? এই যে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক কে ছিল এটা তো আপনারা জানেন মনে হয়, তাই না? কুতুবউদ্দিন আইবেক হচ্ছে প্রথম জীবনে একজন কৃতদাস ছিলেন, ঠিক আছে? কার ছিল? মোহাম্মদ ঘুরির, ঠিক আছে? মোহাম্মদ ঘুরির নামটার সাথে কি পরিচয় আছে আপনাদের? হ্যাঁ, তাইলে কুতুবউদ্দিন আইবেক উনি কৃতদাস ছিলেন, যার তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরির। তাহলে লিখেন এই যে মোহাম্মদ ঘুরির কৃতদাস, ঠিক আছে? মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন প্রথম জীবনে। তাইলে মোহাম্মদ ঘুরির কৃতদাস কে ছিলেন? এই কুতুবউদ্দিন আইবেক। তো মোহাম্মদ ঘুরি এই ব্যক্তিটাকে, উনি মূলত পৃথ্বীরাজের সাথে একটা যুদ্ধ হয়েছিল, তার দুইটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধকে বলা হয় তরাইনের যুদ্ধ। তাহলে বলেন তো, তরাইনের যুদ্ধ হয় কয়টা? তরাইনের যুদ্ধ হয় দুইটি। তাহলে তরাইনের দুইটা যুদ্ধ হয়েছিল, একটা হয়েছিল 1191-তে, আরেকটা হয়েছিল 1192-তে। এই দুইটা যুদ্ধ পরিচালনা করেছিলেন মোহাম্মদ ঘুরি, ঠিক আছে? কার বিরুদ্ধে হয়েছিল? নতুন আছি, তাদের তো নতুন ব্যাচ ইন। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই আপনাদের সিরিয়ালে আসছি। হ্যাঁ, আর অর্ধেক দেখা যায় না। আচ্ছা, এখন থেকে দেখা যাবে, প্রয়োজন রিপিট ক্লাস পাবেন, নো টেনশন, ঠিক আছে? সোহান আলী, অবশ্যই আপনার কমেন্টসটা আমি নিব, আমলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা আর দরকার নেই, আমাদের অত ঘুরি পর্যন্ত যাইতে হবে না। তাহলে দেখেন, এই মোহাম্মদ ঘুরি উনি হচ্ছে কার সাথে যুদ্ধ করেন? এই পৃথ্বীরাজ, ঠিক আছে? এই যে পৃথ্বীরাজ চৌহান, এই পৃথ্বীরাজ চৌহান, ওনার সাথে মূলত মোহাম্মদ ঘুরির যুদ্ধটা হয়েছিল। প্রথম যুদ্ধে ঘুরি পরাজিত হয়, দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন এবং পৃথ্বীরাজকে হত্যা করেন। এর মাধ্যমে তিনি ভারতবর্ষের মানুষকে মুক্ত করে দিয়ে তিনি নিজ দেশে চলে গেলেন। কিন্তু কুতুবউদ্দিন আইবেককে রেখে যান একটা দায়িত্ব দিয়ে, যে উনি খুব মেধাবী, যে তুমি এখন থেকে কি করো? এই ভারতবর্ষ পরিচালনা করো। তো তিনি, এই কুতুবউদ্দিন আইবেক মূলত এই দাস বংশটা প্রতিষ্ঠা করলেন। তিনি কি করেছেন? তিনি মূলত হচ্ছে দান খয়রাত করতেন বলে তাকে বলা হয় কি? লাখ বক্স, ঠিক আছে? লাখ 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 টাকা তিনি দান করতেন। এই যে লাখ বক্স হিসেবে পরিচিত, ঠিক আছে? লাখ বক্স হিসেবে পরিচিত। আবার তিনি আরেকটা কাজ করেছেন, যে দিল্লিতে রাজধানী স্থাপন, এই প্রথম দিল্লিতে রাজধানী স্থাপন করলেন। 1206 সালে এই প্রথম দিল্লিতে রাজধানী স্থাপন করলেন। আর ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করলেন কে? ইসলাম খান।
আর দিল্লিতে প্রথম, অর্থাৎ ভারতের রাজধানী যে দিল্লিতে প্রথম করলেন যিনি, তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, তাহলে রাজধানী মানে নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে মুসলমানদের যে অবদান আছে এটাকে স্বীকার করছে না ভারতীয়রা। তো এই দিল্লিতে রাজধানী স্থাপন করলেন। ঠিক আছে, তারপরে দেখেন তিনি, হ্যাঁ হ্যাঁ 1206 ঠিক আছে। তো এই কুতুবউদ্দিন আইবেকের পরে কুতুবউদ্দিন আইবেকের বড় মেয়েকে বিয়ে করেছিলেন যিনি, তিনি হচ্ছেন কে জানেন? কুতুবউদ্দিনের জামাই, মেয়ের জামাই যিনি, ওনার নাম হচ্ছে ইলতুৎমিশ। হ্যাঁ, শামসুদ্দিন ইলতুৎমিশ নামটা শুনেছেন? এই সেই ইলতুৎমিশ, উনি কিন্তু কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই। ঠিক আছে, সহজ দেখেন, বাঘের ঘরে বাঘে হয়। তো এখন দেখেন ইলতুৎমিশ ওনার মেয়েকে বিয়ে করে খুব ভালো করেছেন। ইনি কুতুবউদ্দিন আইবেক যে যুগটা সূচনা করেছিলেন সেটা সালতানাত। ঠিক আছে, এই যে সালতানাত প্রতিষ্ঠা করলেন, কিন্তু এটা প্রতিষ্ঠা করে তিনি আসলে এটা কার্যক্রম চালাতে পারেন নাই। এই সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি, ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি, ওনার নামই হচ্ছে ইলতুৎমিশ। মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সালতানাত এর প্রকৃত প্রতিষ্ঠাতাকে, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ উনি কি করেছেন, যেহেতু এটা দাস বংশ, উনি দাসদের 40 জন নিয়ে একটা দল গঠন করলেন, ওটার নাম হচ্ছে 40 চক্র। মনে রাখবেন। আচ্ছা, এখানে আমাদের ওকে, আমাদের এখানে যারা কমেন্টস করছেন, কোনো সমস্যা হচ্ছে, মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? ওকে, তো দেখেন আমরা যেটা বললাম সেটা হচ্ছে 40 চক্র। এই যে 40 চক্র, এটা হচ্ছে একটা দলের নাম, অর্থাৎ দাসদেরকে নিয়ে তিনি এই 40 চক্রের একটা দল গঠন করলেন। আচ্ছা, যারা আমাদের সিরিয়ালি ক্লাসগুলো খুঁজছেন তারা হচ্ছে এই যে এখানে একটা নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে গেলে আপনি নক করবেন, তাহলে আপনাকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। আপনি যদি খুঁজে না পান, প্রত্যেকটা ক্লাস আছে ব্রাদার, আপনাদের জন্য প্রত্যেকের ক্লাস আছে। হিজিবিজি লেখা বুঝতে পারি না। আচ্ছা, হিজিবিজি মনে হচ্ছে না, হিজিবিজি না, আমি কিন্তু এই যে দাস বংশটা আছে না, এটা বুঝাচ্ছি। দাস বংশটা সূচনা হয়েছে 1206 থেকে 1290 সাল পর্যন্ত এটা স্থায়ী ছিল। দাস বংশটা প্রতি মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, বলছি কুতুবউদ্দিন আইবেক, যাকে লাখ বক্স হিসেবে আমরা চিনি, দান করতেন বলে তিনি লাখ বক্স হিসেবে পরিচিত। আর তার অবদান কি, তিনি দিল্লিতে রাজধানী স্থাপন করেছিলেন। আর উনার মেয়ের জামাই, এই জামাই মানে কার মেয়ের জামাই? কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাইয়ের নামে হচ্ছে ইলতুৎমিশ। তিনি কি করলেন? 40 চক্র নামে একটা দল গঠন করলেন। তিনি আবার মুদ্রা চালু করলেন। ঠিক আছে, মুদ্রা ব্যবস্থা চালু। তাহলে মুদ্রা ব্যবস্থা চালু করলেন কে? ইলতুৎমিশ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করলেন কে, তাহলে হ্যাঁ হবে ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করলেন যিনি, তিনি হচ্ছেন ইলতুৎমিশ। ঠিক আছে, লিখেন। হিজিবিজি মনে হলে আমি প্রয়োজনে আবারও এটা লিখে বুঝিয়ে দেব। হয়েছে? ডান লিখবেন, যদি লেখা হয়ে থাকে ডান লিখে ফেলবেন। ওকে, ঠিক আছে। এবার দেখেন, এই সে ইলতুৎমিশ, উনার যে মেয়ে, ইলতুৎমিশ মূলত ক্ষমতায় ছিলেন কত সাল পর্যন্ত? মনে রাখবেন, ইলতুৎমিশ হচ্ছে তিনি 1236 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই দাস বংশের, কিন্তু এগুলো সব দাস বংশের, সালতানাতের অংশ দাস বংশটা। এখানে
ওনার যে মেয়ে তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া, এই সেই সুলতানা রাজিয়া, উনি হচ্ছে দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। তাইলে দিল্লির প্রথম মহিলা শাসক, দিল্লির প্রথম মহিলা শাসক যিনি, তিনি হচ্ছেন এই মহিলা। তো উনি কত সাল থেকে শাসন করেছেন? উনি হচ্ছে 1236 থেকে 40 সাল পর্যন্ত, 1240 পর্যন্ত 4 বছর। পরবর্তীতে বিভিন্ন ফতুয়ার কারণে তিনি ক্ষমতা ছেড়ে দেন। ঠিক আছে, বলছে মহিলাদের রাজনীতি হারাম, এই সমস্ত বলে দেখা গেল যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়া হয়। ঠিক আছে, তারপরে দেখেন 1290 সালে কিন্তু এই দাস বংশটা শেষ হয়। আমরা দাস বংশে আছি 1 নম্বরে, সালতানাতের অংশ। এবার আমরা একটু দেখি 2 নম্বরে কি এই সালতানাতের অংশ। 2 নম্বরে হচ্ছে লেখেন খ, প্রথমটা দাস বংশ যেটা সেটাতে ক দেন, দাস বংশের মধ্যে ক দেন। হ্যাঁ, 1206 থেকে 1290। আমি সবগুলো আলোচনা করছি না, সকল শাসকদেরকে আলোচনা আমি করছি না। আমি বলছি যে দাস বংশটা শুরু হয়েছে 1206 থেকে শেষ হয়েছে 1290 পর্যন্ত। এর মধ্যে জাস্ট 3 জনের মানে অবদানটা আলোচনা করেছে, কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ আর সুলতানা রাজিয়া। আরগুলো দরকার নেই, সব পড়তে যাবেন কেন। এবার আসেন খ, খিলজি বংশ। ঠিক আছে, খিলজি বংশ। দেখেন এই খিলজি বংশটা সূচনা হয়েছে কত সাল থেকে? 1290 থেকে, মনে রাখবেন 1290 থেকে 1320 সাল পর্যন্ত। ঠিক আছে, খিলজি বংশ 1209 থেকে 90 থেকে 1320। জালালউদ্দিন খিলজি এটার প্রতিষ্ঠাতা। তাহলে এটার প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি উনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা। আচ্ছা, তারপরে দেখেন জালালউদ্দিন খিলজি এটার প্রতিষ্ঠা করলেন। এই যুগের অর্থাৎ খিলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন জানেন? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কয়েকটা পরীক্ষা আসছে। আলাউদ্দিন খিলজি এত ক্ষমতাবান ছিলেন, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি দ্রব্যের দাম নির্ধারণ করেন। তাইলে এই যে দ্রব্যের মূল্য নির্ধারণকারী নির্ধারণ করেন, তাহলে দ্রব্যের মূল্য নির্ধারণ করলেন কে? আলাউদ্দিন খিলজি। খবরদার এর বেশি যদি কেউ রাখো কান কেটে, সরি পিটাবো। ঠিক আছে, তো এরকম আলাউদ্দিন খিলজি খুবই, এবং তিনি এত ক্ষমতাবান ছিলেন, তিনি ওই যে ফ্রান্সের একজন রাজা ছিল ষোড়শ লুই, 14 লুই, তিনি বলছিলেন আমি রাষ্ট্র। তার বিখ্যাত একটা উক্তি, আলাউদ্দিন খিলজির বিখ্যাত উক্তিটা কি? সেটা হচ্ছে আমি রাষ্ট্র। তিনি সবসময় বলতেন আমি রাষ্ট্র, আমারে দেখ। কিছু কিছু স্যার দেখবেন এরকম পাবেন, আমরা পেয়েছি আর কি। বলেন স্যার কোন গাইড কিনবো? বলছে আমি তো গাইড। স্যার গুগল থেকে তো পাচ্ছি না। বলছে আমি তো গুগল। কি পাচ্ছিস না, আমাকে টিপ, সরি আমার কাছে বল। আচ্ছা, খিলজি নাকি খলজি? আচ্ছা, খিলজি না খলজি গুলো আরবি শব্দ, ফার্সি শব্দ। ঠিক আছে, খিলজি লেখেন আপনি, খলজি খিলজি একই জিনিস, কাছাকাছি জিনিস। কোনটার অর্থ? এটা একটা বংশের নাম আর কি। যেমন চৌধুরী অর্থ কি? মোল্লা অর্থ কি? চারিদিকে জমিদার, ব্যাপারটা এমন না। চৌধুরী হচ্ছে জমিদারদের একটা উপাধি ছিল। তাইলে এই সেই খিলজি বংশের মধ্যে আমরা আলাউদ্দিন খিলজিকে পেলাম। আলাউদ্দিন খিলজি তার একজন সেনা ছিলেন, মনে রাখবেন আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি ছিল? আলাউদ্দিন খিলজির যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে মালিক কাফুর, নট কুফুর। এই যে মালিক কাফুর, আবার কাফের লেখেন না। উনি কিন্তু আলাউদ্দিন খিলজিকে এরকম সফলতা এনে দিয়েছিলেন, ভারতের দক্ষিণ অংশ পর্যন্ত দখল করে ফেলেছিলেন। এই ব্যক্তি এত ডেঞ্জারাস ছিল আপনাদের মতো।
তো দেখেন, এবার আসেন তুগলক বংশ। এবার লেখেন গ, আমরা খিলজি বংশ লিখলাম, এবার লেখেন তুগলক বংশ। এটাকে লেখা হয়েছে? লেখা হলে বলবেন। হ্যাঁ, আপনাদের যদি লেখা না হয় প্লিজ এই মুখে কোনো লজ্জা রাখেন না, পেটে ক্ষুধা রাখা রাগ করবেন, বলবেন আমাকে, আমি প্রয়োজনে আরো আস্তে আস্তে পড়াবো। দেখেন, পরে যে বংশটা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে তুগলক বংশ। এই যে তুগলক বংশ, তাহলে তুগলক বংশটা এটা শুরু হয়েছিল কবে? আমরা দেখেছি যে খিলজি বংশটা 1320-এ শেষ হয়েছে। তার মানে এই বংশটা তাহলে 1320 থেকে শুরু হবে। 1320, তাইলে 1320 থেকে এই 1414 সাল পর্যন্ত এটা হচ্ছে তুগলক বংশ। ঠিক আছে? আর এই তুগলক বংশের সব আমরা পড়ব না, শুধু একজনকে শিখেন। এই তুগলক বংশের মধ্যে শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন, ওনার নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলক। ইয়েস, প্রতিষ্ঠাতার দরকার নেই, মোহাম্মদ বিন তুগলক। সবার নাম মুখস্থ করতে গেলে আপনার চান্স পাওয়া লাগবে না। ঠিক আছে? তাইলে যেটা গুরুত্বপূর্ণ, যতটুকু দরকার, মানে যতটুকু প্রয়োজন, ততটুকু আমি আয়োজন করেছি আপনাদের জন্য। মোহাম্মদ বিন তুগলককে বলা হয় এই তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা। এই উনার শাসন আমলেই 1333 খ্রিস্টাব্দে, মনে রাখবেন, 1333 খ্রিস্টাব্দে ইবনে বতুতা ভারতবর্ষে আগমন। ইবনে বতুতা ভারতবর্ষে আগমন। পরীক্ষাতে আসে কার শাসনামলে ইবনে বতুতা ভারতবর্ষে এসেছিলেন? তাহলে মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে। এবার লেখেন নোট, একটা নোট লিখবেন। 1346 খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় আগমন। ঠিক আছে? বাংলায় আগমন। তাহলে বাংলায় যখন আগমন করেন তখন বাংলার শাসক ছিলেন যিনি, তার নাম হচ্ছে মোহাম্মদ ফখরুদ্দিন মোবারক শাহ। ওনার নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, যিনি প্রথম সুলতান ছিলেন বাংলার। উনি হচ্ছে ওনার শাসন আমলে ইবনে বতুতা বাংলায় আসছিলেন। ঠিক আছে? বাংলায় এসে ইবনে বতুতা একটা বই লিখলেন। ইবনে বতুতার একটা বই আছে, বিখ্যাত বই, যেটার নাম কিতাবুর রেহুলা। কিতাবুর রেহুলা, এই যে কিতাবুর রেহুলা বিখ্যাত বই, কিতাবুর রেহলা বা রেহুলা, ওখানে লেখা আছে রেহুলা, এটা গুগলে সার্চ দিন, দেখবেন লেখা আছে রেহুলা। কিতাবুর রেহুলা বইতেই বাংলাদেশকে দুজকপুর আজ নেয়ামত, মানে ধন সম্পদে পরিপূর্ণ জাহান্নাম বলে উল্লেখ করেছে। তাহলে বাংলাকে জাহান্নাম বলে আখ্যায়িত করেছেন কে? ইবনে বতুতা। আপনারা দেখি বলেন তো, বাংলাকে জান্নাতাবাদ বলেছেন কে? কমেন্টস করে জানান তো। বাংলাকে জান্নাতাবাদ বলে উল্লেখ করেছিলেন কে? আর জাহান্নাম তো বলেছেন এই ব্যক্তি। হ্যাঁ, তুমি। তাহলে এই যে তুগলক, মোহাম্মদ বিন তুগলক, উনি আবার অনেক অবদানও রেখেছেন। মোহাম্মদ বিন তুগলকের আরো কিছু অবদান আছে। তিনি ভারতবর্ষে মুদ্রা, তামার মুদ্রা চালু করেছেন। ঠিক আছে? এই যে তামার মুদ্রা চালু, তাহলে তামার মুদ্রার প্রচলন। আচ্ছা, তামার মুদ্রার প্রচলনকারীকে মোহাম্মদ বিন তুগলক। এইটা মোহাম্মদ বিন তুগলক। আর ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করেছেন কে? মনে আছে কিনা? মনে আছে আপনাদের? ভারতবর্ষে প্রথম রুপিয়া, এই যে রুপিয়া মুদ্রা, এটা চালু করেছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে? আর যদি বলে তামার মুদ্রা চালু করলেন কে? এই তামার মুদ্রা চালু করলেন মোহাম্মদ বিন তুগলক। যদি বলা হয় ভারতবর্ষে দাম মুদ্রা চালু করলেন কে? দাম মুদ্রার প্রচলন, এই প্রচলনকারী যিনি, তিনি হচ্ছেন শেরশাহ কর্তৃক। ঠিক আছে? শেরশাহ কর্তৃক দাম মুদ্রা চালু করলেন। মানে আপনি 1 কেজি চাউল দিলে 2 কেজি গম দিব, এরকম দাম ধরে।
ঠিক আছে, কাগজের মুদ্রা তো ব্রিটিশরা চালু করেছে, ক্যানিং কাগজের মুদ্রা চালু করেছে লর্ড ক্যানিং। ঠিক আছে, আগে তো এই কাগজের মুদ্রা ছিল না, আগে ছিল হচ্ছে পয়সা, পয়সা স্বর্ণের মুদ্রা, তামার মুদ্রা, এগুলা ছিল। তাহলে দেখেন আমরা দেখলাম যে এই যে দাম মুদ্রাটা চালু করেছেন শেরশাহ, আর তামার মুদ্রা চালু করেছেন মোহাম্মদ বিন তুগলক, আর ভারতবর্ষে মানে মুদ্রা ব্যবস্থাটা চালু করলেন যিনি, তিনি হচ্ছেন ইলতুৎমিশ। এই তিনটা জিনিস মনে আছে, বুঝেছেন কিনা? থ্যাংক ইউ। আমাদের সাইদুর অ্যান্সার করেছেন, হুমায়ুন ওই যে জান্নাতাবাদের উত্তর দিয়েছেন, তারপরে আমাদের তাফিকুল ইসলাম অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাভলি আক্তার বলছে হুমায়ুন ইয়েস আপনারটা হয়েছে। হ্যাঁ, না না আরো কম। আচ্ছা দেখেন, এই তুগলক বংশের পরে আরেকটা বংশ আপনাদেরকে পড়তে হবে, মানে সুলতানি যুগের তুগলক বংশের পরে আরেকটা হচ্ছে সৈয়দ বংশ। লেখেন ঘ হচ্ছে সৈয়দ বংশ। এগুলা সব হচ্ছে মধ্যযুগে। সৈয়দ বংশটা মূলত কত সাল থেকে, যেহেতু 1414 শেষ হয়েছিল না ওই যে খিলজি বংশটা, 1414 থেকে এই 1424 সাল, অল্প একবার অল্প দিন ছিল। এটা হচ্ছে এই সৈয়দ বংশ। ঠিক আছে, খিজির খান এটার প্রতিষ্ঠাতা, এটার প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হচ্ছে খিজির নট খাজুর। এই খিজির খান যিনি নিজেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর পরিচয় দিয়েছিলেন, যে আমি হচ্ছে নবীর বংশধর, খবরদার বেয়াদবি করবি না, বদদুয়া দেব। এই খিজির খান হচ্ছেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তারপরে লিখেন আরেকটা বংশ এই সুলতানি যুগের, যেটা হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, এই যে লোদি বংশ, তাহলে লোদি বংশটা এটা মূলত এটা একটু ব্যতিক্রম। এটা মূলত 1451 সাল থেকে শুরু হয়েছিল, দীর্ঘদিন গ্যাপ ছিল। 1451 থেকে 1526 সাল পর্যন্ত এটা হচ্ছে লোদি বংশ। এই লোদি বংশের সর্বশেষ কে ছিল, শেষ রাজা বা শেষ শাসক কে ছিল, এটা পরীক্ষাতে আসে, আরগুলো দরকার নেই আমাদের। তার নাম হলো ইব্রাহিম লোদি। উনি হচ্ছেন এই লোদি বংশের সর্বশেষ শাসক বা ভারতবর্ষের সর্বশেষ সুলতান। এবার ওনার উপাধি হলো ভারতবর্ষের সর্বশেষ সুলতান। এই ওনার পরে মুঘলরা ক্ষমতা নিয়ে নেয়। এই হচ্ছে দিল্লির সালতানাত। তাহলে দিল্লির সালতানাতের মধ্যে আমরা এই জিনিসটা পেলাম। এখন এই যে সুলতানি যুগের যে বিষয়গুলো আমরা দেখলাম, ভাইয়া এগুলা কি আমরা ইয়াতে পাবো, একটা ছন্দ আকারে কি মনে রাখতে পারবো? হ্যাঁ, মনে রাখতে পারবেন। দিল্লির সালতানাতটা আপনি মনে রাখবেন কিভাবে দেখেন, আমি একটা ছন্দ লিখে দিই আপনাদের, তাইলে খুব ভালো মনে থাকবে। ছন্দটা লিখেন, ছন্দ লেখেন দাখিলা তুই সেই লুবি, দাখিলা তুই সেই লুভি। আচ্ছা, দাখিলা তো বুঝেন, ওই যে ট্যাক্স, ভ্যাট ট্যাক্স, অর্থাৎ বাড়ির যে খাজনা দিতে গেলে দাখিলা কাটে না, এই দাখিলা সেই লুবি। ওদের কাছে দেখবেন আপনার বাড়ির ট্যাক্স আসছে মাত্র 300 টাকা, আর ওরে ঘুষ দিতে হয় 600 টাকা, তাহলে সে কেটে দিবে না, এত পরিমাণ। তারপরে একটা আপনি খারিজ করবেন জায়গা, সে খারিজ করতে গেলে দেখা যায় যে আপনার লাগে হচ্ছে মাত্র 500 টাকা, তারা রাখে 15,000 20,000 টাকা এক একজনের কাছ থেকে, উপায় শুধু। তো এই যে দুর্নীতি, ঠিক আছে, এই দুর্নীতি আসলে বন্ধ করা খুব দরকার। তাহলে দেখেন এই যে দা মানে হচ্ছে দাস বংশ, ঠিক আছে, দাতে হচ্ছে দাস বংশ, তারপরে খিতে হচ্ছে খিলজি বংশ, তারপরে খিলজি বংশ, তারপর হচ্ছে তুই মানে হচ্ছে তুগলক বংশ, আমরা একটু আগে লিখেছি না, তুগলক বংশ, আর সেই মানে হচ্ছে সৈয়দ বংশ, আর লোভি মানে হচ্ছে লোদি বংশ।
এই কয়টা আমরা এতক্ষণ পড়েছি, মানে সালতানাতের অংশ, দিল্লির সালতানাতের যে শাখাগুলো গজিয়েছে। ঠিক আছে, যেমন এখন আমরা আছি কি বাঙালি জাতি, এই বাঙালি জাতির মধ্যে কি কি আছে দেখেন, হিন্দু, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত ইত্যাদি এরকম ছিল আর কি। মূল ছিল সালতানাত বলা হতো। এই সালতানাতের শাখা প্রশাখা হচ্ছে এগুলো। কখনো শাসন করেছে দাস বংশের, কখনো হচ্ছে খিলজি বংশ, কখনো হচ্ছে তুগলক বংশ, কখনো হচ্ছে সৈয়দ বংশ, কখনো হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, আপনি এগুলো ক খ দিয়ে মনে রাখতে পারেন। ক খ দিয়ে আমি লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, দেখেন আপনি আমি লিখে দিয়েছি, মিলিয়ে নেন। এটা হচ্ছে ঘ, আর উ পর্যন্ত আছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এই ও পর্যন্ত এটা এতক্ষণ আমরা পড়িয়েছি। এটা কি পড়ালাম আমরা এতক্ষণ? দিল্লির সালতানাত। এই যে 320 বছর দিল্লিতে ভারতের এই যে সুলতানি যুগ, এটা আমরা এতক্ষণ পড়িয়েছি। এবার আমরা পড়ব বাংলার সালতানাত। লিখেন, শিরোনাম দেন। দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা, কেউ যদি না বুঝেন ক্লাসটি কি রেকর্ড থাকবে? অবশ্যই অবশ্যই ভাইয়া রেকর্ড থাকবে। সাইদুর, এটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ, পরেও করতে পারবেন আপনারা। ওকে, ডান লিখে দিবেন, ডান লিখে দিবেন আপনারা, নোট করে রাখেন। আমি শেষে প্রশ্ন নিব অফলাইনে, কারণ ওখানে আবার খুব রাগ করে। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বারের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলার সালতানাত। শিরোনাম দিবেন, নতুন একটা পেজ নেন, কিপটামি করবেন না প্লিজ। বাংলার সালতানাত, এগুলো নোট করে রাখেন, সারা জীবন কাজে লাগবে, কারণ এর বাইরে থেকে প্রশ্ন আসেই না। বাংলার সালতানাতের ডিউরেশনটা কখন থেকে কখন? দেখেন 1338 থেকে 1538। ঠিক আছে, কত বছর? এই 200 বছর হচ্ছে বাংলাতে সুলতানি যুগ। ঠিক আছে, সালতানাত মানে সুলতানি যুগ। তাহলে দেখেন এই যে সালতানাত বাংলায় প্রতিষ্ঠা করলেন কে? বাংলায় প্রথম 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। উনি মূলত এটার প্রতিষ্ঠাতা। তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ উনি হচ্ছেন এই বাংলার সুলতানি যুগের প্রতিষ্ঠাতা। উনি 1338 সালে কি করেছেন? সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছেন। সোনারগাঁয়ের, গা মানে গ্রাম, সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে ফখরুদ্দিন মোবারক শাহ হচ্ছে সোনারগাঁয়ের প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন। আর তিনি কি? তিনি হচ্ছেন প্রথম সুলতান। ঠিক আছে, প্রথম সুলতান বাংলার। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রথম সুলতান কে, ইনি হচ্ছেন ফখরুদ্দিন মোবারক শাহ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সমগ্র বাংলার প্রথম সুলতান কে, দেখেন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল, সমগ্র বাংলার প্রথম সুলতানটা কে ছিল? তাইলে সমগ্র বাংলার বললে প্রথম সুলতান যদি বলে তখন হবে ইলিয়াস শাহ, শামসুদ্দিন, এই সেই ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র জনপদগুলোকে একত্রিত করে বাংলা নাম রেখেছিলেন, যার কারণে ওনাকে বলা হয় বাঙালি জাতির প্রথম জনক। তাহলে বাঙালি জাতির প্রথম জনক বা আব্বা, ড্যাডি, এই হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। দেখেন এখানে যদি না বুঝেন বলবেন। ঠিক আছে, তাইলে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করলেন ফখরুদ্দিন মোবারক শাহ। এই ফখরুদ্দিন মোবারক শাহ এর শাসনামলে একজন পরিব্রাজক বাংলা এসেছিলেন, তার নাম কি? কমেন্টস করেন, কে বলতে পারবেন? ফখরুদ্দিন মোবারক শাহ এর শাসনামলে বাংলা এসেছিলেন কোন পরিব্রাজক? কেন
ফাহিয়েন কত আগে আসছে কি বলেন? তাইলে মনে রাখবেন, হ্যাঁ, নাসিরউদ্দিন হুমায়ুন। হোয়াট নাসির স্যার, সালগুলো কিভাবে মনে রাখবো? সালগুলো কিভাবে মনে রাখবেন আসেন, তারপর বলে দিচ্ছি। মনে রাখবেন হচ্ছে এই যে লিখে লিখে, ঠিক আছে? কনটেক্সটটা মনে রাখবেন আর এটা হৃদয়ে ধারণ করবেন, তাইলে মনে থাকবে। ওকে, ইবনে বতুতা, থ্যাংক ইউ। আমাদের এই যে মাসুম মল্লিক সঠিক অ্যান্সার দিয়েছেন। ইফতি জাহান নুহা ইবনে বতুতা, ইয়েস। ফাহিয়ান বলছে আরিফ আপনারটা হয় নাই। আরিফ আপনারটা হয়নি কিন্তু। নয়নের আলো হিউয়েন শাহ বলেছেন। হিউয়েন শাহ, হিউয়েন সাং হয় কেউই না। তাইলে ফখরুদ্দিন মোবারক শাহ এর শাসনামলে এসেছিলেন ইবনে বতুতা, ঠিক আছে? ইবনে বতুতা তিনি হচ্ছে বাংলায় প্রথম এসেছিলেন, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম বাংলা যে সুলতানি যুগের ইলিয়াস শাহ সম্পর্কে আমরা দেখলাম। কয়েকজন পরিব্রাজকের একটা তালিকা আপনাদেরকে দিয়ে দিই, লেখেন। পরিব্রাজক কারা এসেছিল? পরিব্রাজক মানে পর্যটক, যারা পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যান তাদেরকে পরিব্রাজক বলে। যেমন ভারতবর্ষের প্রথম কোন পরিব্রাজক এসেছিলেন? নো, তার নাম হচ্ছে মেগাস্থিনিস। এই যে মেগাস্থিনিস হচ্ছে ভারতবর্ষের প্রথম পরিব্রাজক, ঠিক আছে? পরিব্রাজক তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে গ্রিস থেকে এসেছিলেন। মেগাস্থিনিস উনি হচ্ছেন গ্রিস থেকে এসেছিলেন। তারপরে আরেকজন পরিব্রাজকের নাম মনে রাখবেন, যার নাম হলো ফাহিয়েন। এই সে ফাহিয়েন, উনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে এসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে আগমন, ঠিক আছে? ভারতবর্ষে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে যে পরিব্রাজক এসেছিলেন তার নাম হলো ফাহিয়েন, ঠিক আছে? দুইটা পর্যটকের নাম, আর একটা হচ্ছে ইবনে বতুতা। তিনটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর সর্বশেষ চীন থেকে আসেন হিউয়েন সাং, ঠিক আছে? এই পর্যটকরা এক দেশ থেকে অন্য দেশে পায়ে হেঁটে গিয়ে তথ্য সংগ্রহ করতেন, এত শখ ছিল তাদের দেশ ভ্রমণ করা। আর আপনারা টেবিল থেকে উঠেনই না, কেমনে পড়া মনে থাকবে বলেন? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। ভিসা নিয়ে যাবেন, হাজবেন্ডকে সাথে নিয়ে যাবেন, বউ নিয়ে যাবেন, তাহলে হচ্ছে তার কান্দে উঠে দিবেন আপনার খরচটা, অথবা আপনার বাবাকে নিয়ে যাবেন, ঠিক আছে? বিয়ে করার পরে হানিমুনে যাওয়ার জন্য বাবার কাছ থেকে টাকা চাইবেন, এভাবে ঠেকিয়ে দিবেন, টাকা দিয়ে আমাকে জন্ম দিয়েছে, হানিমুন করবো, টাকা দাও। এই জায়গা বিক্রি করে তারপর আপনাকে হানিমুনের টাকা দিবে, আপনি যে ঘুরে আসবেন সিঙ্গাপুর, তারপরে হচ্ছে তাজমহল দেখে আসবেন ভারতে গিয়ে, ইত্যাদি। ওকে, এবার দেখেন, এবার হচ্ছে এই যে বাংলার সালতানাতের মধ্যে সর্বশেষ সুলতান কে ছিল? নোট, বাংলার সর্বশেষ সুলতান কে ছিল? বাংলার সর্বশেষ সুলতান, ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, ঠিক আছে? গিয়াসউদ্দিন আজম শাহ, এই সে গিয়াসউদ্দিন আজম শাহ, উনি হচ্ছেন বাংলার সর্বশেষ সুলতান ছিলেন, ঠিক আছে? আর প্রথম সুলতানটা মনে আছে কিনা? ফখরুদ্দিন মোবারক। আর সর্বশেষ হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। এই সেই গিয়াসউদ্দিন আজম শাহ, ওনার সময় ওনার রাজদরবারে একজন কবি থাকতেন, ওনার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এই যে শাহ মোহাম্মদ সগীর, এই উনি কি রচনা করেছেন জানেন? লাইলি মজনু, ঠিক আছে? এই যে লাইলি মজনু এর রচয়িতা, ঠিক আছে? লাইলি মজনু এর রচয়িতা যিনি, তিনি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এই সেই শাহ মোহাম্মদ সগীর যিনি বাংলার প্রথম মুসলিম কবি। তাইলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বা প্রথম প্রাচীন কবি বলা হয়, ওনাকে প্রাচীন কবি বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি যিনি, তার নাম হলো শাহ মোহাম্মদ সগীর, ঠিক আছে? এখন আপনারা দেখি বলেন তো, বাংলা সাহিত্যের প্রথম কবি কে? কে বলতে পারবেন?
যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম কবি, ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রথম কবি, বাংলা সাহিত্যের প্রথম কবি যদি বলা হয়, কে বলতে পারবেন? আমি জানি যে অনলাইনে যারা আছে তারা মনে হয় পারবে। আঙ্গুল না পিস্তল, আঙ্গুল না পিস্তল? আরে আঙ্গুল দিয়ে কাজ হবে? সব কালে আঙ্গুল দিতে চান, পিস্তল। আচ্ছা, তাহলে ছন্দ আকারে বেশি পড়েন। হ্যাঁ আমি ভাই ছন্দ দিব, কিন্তু এগুলা কেমনে আনবো ছন্দ? এমনি নাকি হিজিবিজি মনে হয়? আচ্ছা, তাহলে বাংলার প্রথম, বাংলা সাহিত্যের প্রথম কবি যিনি, তার নাম হচ্ছে লুইপা। ঠিক আছে, এই চর্যাপদের প্রথম কবি। কা তরুবর পঞ্চ বিডাল, চঞ্চল চিহে পৈঠা কাল, এই লুইপার কবিতা। লুইপা হচ্ছে প্রথম কবি, আর প্রথম মুসলমান কবি যিনি, শাহ মোহাম্মদ সগীর। ঠিক আছে, বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। দেখি আপনাদের মনে আছে কিনা ইংরেজি কবিতার জনক কে? হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? আমি একবার প্রথমে আলোচনা করেছি। হ্যাঁ, বলতে পারবেন? ইংরেজি সাহিত্যের প্রথম কবি যিনি, ওনার নাম হচ্ছে জিওফ্রে চসার। ঠিক আছে, যারা অ্যান্সার করেছেন থ্যাংক ইউ সো মাচ। যে লাভলি, হ্যাঁ, আধুনিক, বিদ্রোহী, সব উনি। আচ্ছা দেখেন, এটা যদি লেখা হয়ে থাকে ডান লিখবেন। হ্যাঁ, আপনাদের ডান দেখা যখন শুরু করব তখন আমি সামনে এগোবো। এই যে আরেকজন কত অ্যাডভান্স, চন্দ্রাবতীর নামও লিখেছেন, প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো, হ্যাঁ, শারমিন সুলতানা অনেক পরে একটা কমেন্টস করেছে। সেতু পারভিন, জিওফ্রে চৌসার অনেক কষ্ট করে লিখেছে, বাংলায় লিখতে কত কষ্ট। ওকে, জান্নাতুল বৃষ্টি, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার দেখি হচ্ছে সামনে যাই, যেটা বললাম লাইলি মজনু। আচ্ছা, লাইলি মজনু এটা রচয়িতা যিনি, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ঠিক আছে, তো এই যে এটা বাংলায় লেখা কিন্তু প্রণয় উপাখ্যান। এই যে বাংলা ভাষাটা চর্চা বেশি করা হয়, মূলত এই ফ্রিডমটা দিয়েছিল তৎকালীন সময়কার প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন আজম শাহ। এই কারণে বলা হয় যে বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা কে দিয়েছিল? এই ব্যক্তি। বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। আচ্ছা, এবার বাংলার এই সুলতানি যুগের আরেকটা শাখা আছে, শাখা না, মূলত বাংলাদেশে তখন আরেকটা দল ছিল। ওই দল কোনটা? ওই দলটা ছিল 12 ভূঁইয়াদের দল। ঠিক আছে, খ দিয়ে লিখবেন, প্রথমটা ক দিয়ে লিখবেন, খতে লেখেন 12 ভূঁইয়া। এই যে 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া হচ্ছে জমিদারদের একটা সংগঠন, জমিদারদের সংগঠন। জমিদারদের একটা সংগঠনের নাম হচ্ছে 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়াতে প্রথম 12 জন জমিদার নিয়ে সংগঠন শুরু করলেও পরবর্তীতে লিমিট ক্রস করেছিল। 12 জনেরও অধিক জমিদাররা, বিশেষ করে চর অঞ্চলে, তারা হচ্ছে তাদের স্বতন্ত্র ভূমি, তাদের যে ভূমি, এটাকে রক্ষা করার জন্য মুঘলদের যে কোনো চ্যালেঞ্জ তারা গ্রহণ করত। তারা ইউনিট ছিল, ইউনাইটেড। তাহলে এই 12 ভূঁইয়াদের যিনি নেতা ছিলেন কিশোরগঞ্জের, ওনার নাম কি? নেতা যিনি, তার নাম হচ্ছে ঈশা খাঁ। তো এই সে ঈশা খাঁ, উনি হচ্ছে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। তো উনার জন্ম কোথায়? উনার জন্ম হচ্ছে কিশোরগঞ্জ। মনে রাখবেন, এই কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে তার জমিদারি টিকিয়ে রাখার জন্য 11টা নদীর কাছে তিনি একটা জঙ্গল বাড়ি তৈরি করেছে, এটার নাম হচ্ছে 11 সিন্দুর, তাই না? এই যে 11 সিন্দুর, এটা কোথায়? হ্যাঁ, 11 সিন্ধু এর প্রতিষ্ঠাতা, এর প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন ঈশা খাঁ। 11 সিন্ধু এর প্রতিষ্ঠাতা কিন্তু এই ঈশা খাঁ, যেটার অবস্থান এই কিশোরগঞ্জে। এই সেই ঈশা খাঁ যিনি রাজধানী, তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল সোনারগাঁ। ঠিক আছে, তখন নাম ছিল সুবর্ণগ্রাম। ঠিক আছে, সুবর্ণগ্রাম ছিল এটা রাজধানী, তার রাজধানী। পরবর্তীতে ঈশা খাঁর যে স্ত্রী, ওনার নাম ছিল সোনা বিবি। এই স্ত্রীর নামে এই সুবর্ণগ্রামের নাম হয়ে যায় সোনারগাঁ। ঠিক আছে, এই স্ত্রীর নামে সোনারগাঁ এর নামকরণ। ঠিক আছে, তারপরে এই সুবর্ণ গ্রামটা, এটা আসলে কোথায় আছে? এটা হচ্ছে পানাম নগরে। পরীক্ষাতে আসে পানাম নগর এটা কোথায় অবস্থিত?
পানাম নগরটা মূলত এটা নারায়ণগঞ্জে। এই পানাম নগরের রাজধানী হচ্ছে সোনারগাঁ, আর এই সোনারগাঁকে বলা হতো বাংলার রাজধানী। এখনো পানাম নগরের ধ্বংসাবশেষ আছে, অনেকে দেখতে যায়, পরীক্ষা আসে পানাম নগর কোথায়, আবার সোনারগাঁয়ের প্রাচীর নাম কি, অথবা সুবর্ণ গ্রামের বর্তমান নাম কি, এভাবে আপনাদের প্রশ্নগুলো আসে। আর একটা নোট লেখেন, 12 ভূঁইয়াদের শেষ নেতা কে ছিলেন? 12 ভূঁইয়াদের শেষ নেতা বা শেষ শাসক যিনি ছিলেন তার নাম হচ্ছে মুসা খাঁ। ঠিক আছে, এই যে মুসা খাঁ, ওনার কবর আছে, হ্যাঁ ঈসা খাঁর ছেলে মুসা খাঁ, ওনার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওনার নামে একটা মসজিদও আছে, মুসা খাঁ মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে 12 ভূঁইয়াদের মানে সর্বশ্রেষ্ঠ নেতা ছিল ঈসা খাঁ, আর 12 ভূঁইয়াদের সর্বশেষ নেতা যিনি, তিনি হচ্ছেন মুসা খাঁ। কিন্তু 12 ভূঁইয়াদের প্রতিষ্ঠাতা এখানে আসলে অনেকজন ছিল 12 ভূঁইয়াদের মধ্যে। এবার দেখেন, এই বাংলার সুলতানি আমলেই আরেকটা যুগ ছিল, সেটা হচ্ছে হোসেন শাহী বংশ। দেখেন এটা কি হয়েছে আপনাদের? ডান লিখবেন প্লিজ, ডান ডান, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি একটু সামনে যাই, আমি একটু সামনে যাই। তাহলে দেখেন, তারপর হচ্ছে হোসেন শাহী বংশ, গ দিয়ে লেখেন। তাহলে হোসেন শাহী বংশ, এটার প্রতিষ্ঠাতা যিনি, আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, এই যুগের মধ্যে, হোসেন শাহী যুগের মধ্যে মূলত আলাউদ্দিন হোসেন শাহ এর নামটা বেশি আসবে। 1493 থেকে 1538 সাল পর্যন্ত হোসেন শাহী বংশটা ছিল। এই বংশের শ্রেষ্ঠ শাসকটা আমরা একটু শিখব, তার নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ, এই সে আলাউদ্দিন হোসেন শাহ, ওনাকে কি বলা হয়? বাংলার আকবর বলা হয়। বাংলার আকবর হিসেবে পরিচিত। বাংলার আকবর হিসেবে পরিচিত কে? আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, আমরা আলাউদ্দিন খিলজি নামে একজন ব্যক্তির নাম পড়েছিলাম, আর এখানে পড়ছি কি? আলাউদ্দিন হোসেন শাহ। এই আলাউদ্দিন হোসেন শাহ এত জনপ্রিয় ছিল, তৎকালীন সময়ে হিন্দুরা তাকে বেশি পছন্দ করত, কারণ হিন্দুদের, মুসলমানদের, খ্রিস্টানদের সবাইকে ফ্রিডম দিয়েছিলেন বেশি। ঠিক আছে, তার সময়ে একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন যার নাম হচ্ছে শ্রী চৈতন্য। এটি শ্রী চৈতন্য ভাগবত, এই শ্রী চৈতন্য ভাগবত, বা ওনার নাম মূলত হচ্ছে শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্য হচ্ছে ওনার সময়ে মানে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেন। বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা। তাহলে শ্রী চৈতন্য যে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেন কার শাসনামলে? আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে। ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহকে তৎকালীন সময়ে কবি সাহিত্যিকরা বিভিন্ন উপাধি দিয়েছিলেন, যেমন ওই যে নৃপতি, তিলক, জগৎ ভূষণ, এগুলা বলতেন এই আলাউদ্দিন হোসেন শাহকে। তারপর দেখেন, এই যুগে হোসেন শাহ এর শাসনামলে ছোট সোনা মসজিদ নির্মিত হয়। ছোট সোনা মসজিদ নির্মিত, এটা কোথায় বলেন তো? কার শাসনামলে? হোসেন শাহ এর শাসনামলে ছোট সোনা মসজিদ নির্মিত, এটা কোথায়? এটা হচ্ছে গৌড়ে। ঠিক আছে, এটা হচ্ছে গৌড়, হ্যাঁ, চাঁপাই নবাবগঞ্জ। আর যদি বলা হয় বড় সোনা মসজিদ, এটা কোথায়? বড় সোনা মসজিদ, এটার অবস্থান কোথায়? এটা হবে রাজশাহী। ঠিক আছে, বড় সোনা মসজিদ রাজশাহীতে, ছোট সোনা মসজিদ হচ্ছে গৌড় বা চাঁপাই নবাবগঞ্জে।
ছোট। আচ্ছা, তারপরে এটা দেখেন লেখা হয়েছে কিনা। যদি লেখা হয় আমরা পরবর্তী এতে যাব। ছোট সোনা মসজিদ কি চকবাজারে? চকবাজারে কি ছোট সোনা মসজিদ আছে? তার শাসক আর সুলতান কি এক? শাসক আর সুলতান মানে ওই যুগের মধ্যে এক। শাসক মানে যিনি শাসন করেন, ঠিক আছে, আর সুলতান মানে এটা বংশ পদবী। শাসক কিন্তু সরকার প্রধান যিনি হন তাকে শাসক বলা হয়। ওকে, ছোট কাটরা বড় কাটরা, আমি মসজিদের কথা বলছি, ছোট সোনা মসজিদ। আচ্ছা, অনেক কিছু আজকে শুনবেন। তারপরে দেখেন সর্বশেষটা লেখেন ঘ বনয়, তাই না? ঘ না ও? ঘ লেখেন নবাবী শাসন। এই যে নবাবী শাসন, আচ্ছা, নবাবী শাসনটা মূলত এটা এই নবাবী বংশটা এটা বাংলা, উড়িষ্যা এবং বিহার এই অঞ্চল নিয়ে মূলত হচ্ছে নবাবী শাসনটা পরিচালিত হতো। এই নবাবী শাসনের প্রতিষ্ঠাতা বা প্রথম নবাব যিনি, ওনার নাম কি বলেন তো? হ্যাঁ, প্রতিষ্ঠাতা অথবা বাংলার প্রথম নবাব যিনি, তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান। বাবা মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান 1717 থেকে 1727 সাল পর্যন্ত, ঠিক আছে, তিনি এটা শাসন করেছেন। বাংলা, বিহার, উড়িষ্যার এই প্রথম নবাব, ঠিক আছে, মুর্শিদ কুলি খান, উনি হচ্ছেন প্রথম নবাব। পরীক্ষাতে আসে বাংলার প্রথম নবাবকে। এই নবাবী বংশের মধ্যে আমরা আরেকজন শিখবো, জানো হচ্ছে আলীবর্দী খান, ঠিক আছে। উনি কিন্তু ওনার ছেলে সন্তান বা আত্মীয় কিছুই না। আলীবর্দী ওনার মানে না জামাতা না, ওনার অনেক পরে, কারণ নবাব মুর্শিদ কুলি খানের কোনো সন্তানাদি নেই, ঠিক আছে। পরবর্তী ধরুন ওবায়দুল কাদের, সরি, মানে এরকম কেউ একটা ক্ষমতা নিয়েছে। দেখেন এই যে আলীবর্দী খান, আলীবর্দী খান মূলত ক্ষমতা নিয়েছেন কবে? 1740 থেকে 1756 সাল পর্যন্ত, ঠিক আছে। 1740 থেকে 1756 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি ক্ষমতা থাকাকালীন আরেকজন তার উত্তরসূরি নিয়োগ করেন 1756 সালে, যিনি হচ্ছেন বাংলার শেষ নবাব বা শেষ স্বাধীন নবাব। নাম কি বলেন তো? হ্যাঁ, ওনার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই যে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলাকে নিয়োগ করলেন। তো সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব, ওনার নাম কিন্তু মির্জা গোলাম বলা হয় ওনাকে। ওনার প্রকৃত নাম ছিল এই যে মির্জা গোলাম, ওনার হচ্ছে প্রকৃত নাম। তাহলে দেখেন এই সেই সিরাজউদ্দৌলা যিনি কলকাতায় ইংরেজদের একটা দুর্গ দখল করেন 1756 সালে। তাহলে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ দখল, ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন যিনি, তিনি হচ্ছেন এই সিরাজউদ্দৌলা। এখন কেন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করলেন? এই সিরাজের বিরুদ্ধে ইংরেজরা লেগে গেল এবং সিরাজের বিরুদ্ধে একটা নাটক সাজানো হলো, সেটা হচ্ছে অন্ধকূপ নাটক। নাটকটার নাম কি? অন্ধকূপ নাটক। দেখেন এই যে অন্ধকূপ নাটক সাজালেন, অন্ধকূপ নাটক সাজালেন যিনি, তার নাম হচ্ছে হলোওয়েল। এই হলোওয়েল ইংরেজ এক মানে বিখ্যাত ব্যক্তি, রাইটার। উনি অন্ধকূপ নামক একটা নাটক সাজালেন। সেটা কি? কলকাতা নাকি এমন একটা জায়গা আছে, এখানে ইংরেজদের 146 জন ইংরেজ বন্দী রাখা হয় একটা কূপের মধ্যে, ইংরেজ বন্দী করা হয়।
বন্দি করা হয় একটা অন্ধকূপে জুন মাসের গরমে। এই 146 জনের মধ্যে 123 জন মৃত্যু। রিজনটা কি? গরমে দম আটকে তারা মারা যায়। এই গরমের কারণে 123 জন, 146 জনের মধ্যে 23 জনে মারা গিয়েছে। আর এই খবর যখন ভারতবর্ষ এবং ইংল্যান্ডে পৌঁছালো, ইংল্যান্ডের রাজা তো খেইপা পুরাই চৌচির, যে কোনো মুহূর্তে এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কে সেই? বলছে স্যার উনি সিরাজউদ্দৌলা, উনার অনেক সৈন্য। বলছে লাগা মায়ের। সিরাজউদ্দৌলা বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন মানুষকে বিশ্বাস করাতে পারছিল না। 123 জন মানুষ মারা গিয়েছে, বাবা হারার, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি কে বুঝে, এই বলে হচ্ছে একটা সিম্পিতি তৈরি করলো। সিম্পিতি তৈরি করে মিথ্যা। আর বাঙালিদের তো আবেগ। ব্রিটিশরা যখন কেন্দ্রে কেন্দ্রে বলল, তখন আমরা হচ্ছে কেন্দ্রে দিয়েছি, সরি আমরাও ওনাদের মতো এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। এখন ব্রিটিশরা কি করলো? পরবর্তীতে কোনো বাহিনী রেডি হও, মানে একটা অজুহাত যেহেতু পেয়েছে, এই তারা হচ্ছে বাহিনী রেডি করলো কবে? 1757 সালে। এই 1757 সালের 23 জুন একটা যুদ্ধের ঘোষণা দিলেন। সেটা হচ্ছে পলাশির প্রান্তরে, যে যুদ্ধের নাম হচ্ছে পলাশির যুদ্ধ। তাহলে পলাশির যুদ্ধটা কবে হয়? 23 জুনে, নট 23 জুলাইতে। অনেকে বুঝে না, 23 জুন মাসে মূলত পলাশির যুদ্ধটা শুরু হয়েছিল। আচ্ছা, এই পলাশির যুদ্ধের ফলাফল কি দেখা গেল? মীর জাফর আলী খান, এই যে মীর জাফর, একবার আল্লাহর ওলি, তাই না? মীর জাফর আলী, সে গিয়ে বলো যে স্যার ব্রিটিশরা আসতেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে। বলছে তো আপনারা আছেন না? বলছে হ্যাঁ আমরা তো আছি, কিন্তু যাকে সেনা প্রধান বানাইছেন কাঁচা পুরেটা, আপনি আমারে বানান, পলাশির প্রান্তর আমি কাপায়া দিব, কাপায়া। পরে সিরাজউদ্দৌলা কি করলেন? উনি তো আসলে অনেক ষড়যন্ত্রের শিকার। কারণ সিরাজউদ্দৌলার যে খালামণি, ওনার নাম হচ্ছে গসেটি বেগম। এই যে গসেটি বেগম, উনি ষড়যন্ত্র করলেন সিরাজের। কারণ কি? গসেটি বেগম একটা পরকীয়া করতেন। কারণ ওনাকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, ওই লোকটা আমার মতো একটু রুগ্ন স্বভাবের, মানে অত স্যাটিসফাইড ছিলেন না, যার কারণে তিনি গোপনে একটা পরকীয়া করেছিলেন। আর এই খবর চলে যায় সিরাজের কানে। ঠিক আছে, এটা কিন্তু সিরাজের ক্ষমতা দখলের আগে। পরে একদিন সিরাজের নানা আলিবর্দী খাঁ সিরাজকে ডেকে বলে যে সিরাজ, এই বংশের বাড়তি তুমি ফ্যামিলির প্রতি একটু নজর রেখো ভাই। বলছে হ্যাঁ না আমি তো নজর রাখি। বলছে স্পেশালি ইউর খালা। বলছে আমার খালা মনে কি হয়েছে? উনি তো অনেক ভালো, দেখি যে সদা আমাদেরকে উপদেশ দেয়, তারপরে নামাজ টামাজে পরে দিয়ে খুব ভালো। কি হয়েছে? বলছে হ্যাঁ উনি সবে ভালো, কিন্তু তরে তরে টেম্পু চলে। এখন বলছে ঘটনা কি? না বলছে আরে এটা আবার পরকীয়া করে। সিরাজ তো রেগে গসেটি যার সাথে পরকীয়া করতে ওরা থাপড়ে গিয়ে মারিয়ে ফেলছে। কেন মারলো? এই কারণে গসেটি বেগম এই শত্রুতা শুরু করে হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে। সিরাজ তুই বুঝলি না, তোর খালু পুরোটা আলু। ঠিক আছে, এখন তুই কি কিনলি? আমার পছন্দ একটা লোককে তুই মারিয়ে ফেললি। ঠিক আছে, তোরে আমি দেখে নিব। এই হচ্ছে গসেটি বেগম শুরু করলো ষড়যন্ত্র। গসেটি বেগমের ছোট বোনের নাম ছিল আমেনা। আমেনা হচ্ছে মা ছিলেন, মা সিরাজউদ্দৌলার মা ছিলেন, সহজ সরল মহিলা, কিন্তু এমন এক সন্তান জন্ম দিয়েছেন এত মেধাবী, আপনাদের মতো। এই মেধাবী নিয়োগ করলো কাকে? মীর জাফরকে। মীর জাফর বললো যে আমাকে সেনা প্রধান বানান। সেনা প্রধান বানিয়ে দিল, আমি কাঁপাইয়া দিব। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে, যুদ্ধের শুরু হওয়ার আগে লর্ড ক্লাইভ তাকে ইনভাইট করেছিল যে মীর জাফর আপনি আমার একটু কথা শুনেন। বলছে যে আপনাদের সাথে তো আমাদের একটা যুদ্ধ ঘোষণা হয়েছে, আপনার সাথে কিসের কথা? কোনো আলোচনা নাই। বলছে আরে গোপনে আসেন, নিশিরাত্রে আসবেন, সব কথা কি মিডিয়ার সামনে বলতে হয়? মীর জাফর যখন লর্ড ক্লাইভের সাথে সাক্ষাৎ করলেন, তখন তাকে একটা পাম দিলেন যে মীর জাফর আপনি কি ভারতবর্ষের সেনা প্রধান? বলছে হ্যাঁ। কোন সন্দেহ হয়? বলছে না, আমার একটা জিনিস বুঝি না মীর জাফর, আপনার ভিতরে আমি না এটা নবাবী ভাব দেখি, আপনি তো নবাব হওয়ার যোগ্য। বলছে হ্যাঁ আসলে ব্যাপারটা এরকমই, কিন্তু আসলে পারতেছি না। বলছে আপনি কি নবাব হতে চান? বলছে কেমনে? জাস্ট আমার কথা শুনুন, আপনাকে আমি নবাব বানিয়ে দিব।
যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবেন না, আমাকে জিতাইয়া দেন, এই সিরাজের পতন ঘটাইয়া দেন, আপনার আমি নবাব বানিয়ে দিব। বাহ, পড়ে গেল ফান্দে। এই সেই মীর জাফর আলী খান যুদ্ধের ময়দানে গিয়ে নীতি বাক্য বললেন, খবরদার যুদ্ধ করা যাবে না। বলছে কেন স্যার? বলছে মানুষ মারা মহাপাপ, আমরা মুসলমান জাতি, শান্তি প্রিয় হচ্ছে ধর্ম, আমরা কি মানুষ রক্তপাত করতে পারি? আচ্ছা বলেন, একজন সরকার প্রধান, সেনা প্রধান যদি যুদ্ধের ময়দানে গিয়ে বলে মানুষ মারা মহাপাপ, এর সেনা প্রধান বানানোর দরকার আছে? ওনারা হচ্ছে চার্চে অথবা মসজিদে মন্দিরে ঢুকে রাখা, ঠিক আছে? শুধু নীতি বাক্য বলবেন, আপনি শুধু ওয়াজ করবেন। আপনারা সেনাবাহিনীতে চাকরি নিতে বলছে কে? হিংস্র হতে হবে সময় মতো। এই মীর জাফর আলী খান বিশ্বাসঘাতকতা করলেন, সিরাজ বুঝতে পারলেন তাকে হত্যা করবে, সিরাজ পলায়ন করলেন। পরে এই মীর জাফরের বড় ছেলের নাম হচ্ছে মীর মদন, সরি ওনার নাম কি, এটার নাম হচ্ছে মিরন। মিরন, এই মিরন হচ্ছে মীর জাফর আলীর পুত্র, ঠিক আছে, মানে প্রিয় পুত্র। এই মিরন কি করলো? সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করলো। সিরাজের যে ওয়াইফ, তার নাম ছিল লুৎফন নেসা, আপনারা নিশ্চয়ই নামগুলো শুনেছেন। এই যে লুৎফন নেসা, লুৎফন নেসা ছিল সিরাজের স্ত্রী। মাত্র 2 বছর হয়েছে বিয়ে, এত চমৎকার আয়োজন ছিল, আলীবর্দী খাঁ 1 বছর পর্যন্ত তার বিয়ের উদযাপনে করেছিলেন। এত খুশি, খেয়াল রাখবেন বেশি খুশি করা ভালো না। এই সে লুৎফান নেসা সিরাজের সাথে শান্তি মতো থাকতে পারলেন না, আজকে এই বাড়িতে কালকে ওই বাড়িতে, কারণ যে কোনো মুহূর্তে সিরাজকে হত্যা করতে পারে। এই জন্য বেশি আনন্দ করবেন না। অনেক আনন্দ যখন আপনার কাছে মনে হবে, মনে করেন যে বিপদ কোনো একটা আসতেছে, যেদিন আপনার কাছে মনে হবে যে আল্লাহ এত ওয়াও লাগতেছে কেন, আমার এত সুরসুরি লাগতেছে কেন, মনে করবে রাতে আপনার জ্বর অথবা কোনো না কোনো একটা বিপদ আপনার ঘটতেছে, এ হচ্ছে মানে মানে পূর্ব সতর্কতা। খুশি বেশি হওয়া ভালো না, যে ভাই এখন কি কানবো আপনার কথা মতো, আমি কানতেও বলি না, খিসমাইরা বসে থাকেন। তাইলে এই মিরন কি করলো? লুৎফাকে এবং সিরাজকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে লুৎফাকে নিয়ে গেলেন নিজ বাড়িতে, আর সিরাজকে পাঠালেন ইংরেজদের কারাগারের মধ্যে। লুৎফাকে গিয়ে মিরন বললেন যে লুৎফা, তোমার হাজবেন্ড সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করেছে ইংরেজরা, নিশ্চয়ই তাকে ফাঁসি দিয়ে হত্যা করবে। বলছে তো, বলছে না, আমি বলছি কি, এই তোমার যদি এখন বাজার সদায় অথবা শপিং করা লাগে, ভাইয়া আছি, ঠিক আছে? এরকম কতগুলো আছে আপনাদের মতো দুষ্ট, বলতে চায় না। এখন দেখা গেল যে লুৎফান নেসা তখন বলছিলেন যে সারা জীবন ঘোড়ার পিঠে চড়ে, সে কি গাধার পিঠে চড়তে পারে, এটা বলেছিল। লুৎফাকে তখন থাপড়িয়েছিল এই মিরন। এই মিরন মারা গিয়েছিলেন বজ্রপাতে, ঠিক আছে, বজ্র মানে ঠাডা পরে মারা গিয়েছিলেন। আর এটা মারা গেছেন কুষ্ঠ রোগে। এই মীর জাফর আলী খানকে ক্ষমতায় বসিয়ে 1765 সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন নীতি প্রণয়ন করলেন। কি শাসন বলেন? দ্বৈত শাসন নীতি প্রণয়ন করলেন, ঠিক আছে, প্রণয়ন করলেন। প্রণয়ন করে যখন ফাঁদে ফেললেন, তখন মীর জাফর আলী দেখলেন যে আরে তাকে তো ব্যবহার করছে ইংরেজরা। তখন মীর জাফর আলী চিৎকার করে বলছিল, এই কে কোথায় আছো, দেখো লর্ড ক্লাইভ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তখন লর্ড ক্লাইভ মীর জাফরকে লক্ষ্য করে বলছিল, মীর জাফর আলী খান, আপনাকে কেমনে মারলে আপনি খুশি হবেন, থাপড়ায় নাকি লাইটটায়া? বলছে কেন? বলছে তোর মায়ের এভাবে। বলছে না না, আমার কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগে মারা যায় হচ্ছে মীর জাফর। এই মীর জাফরকে ক্ষমতা থেকে সরায়া ওনার যে মেয়ের জামাই, ওনার নাম হচ্ছে মীর কাসিম, এই মীর কাসিমকে ক্ষমতা দেয়া হয়। এই যে মীর কাসিম 1764 সালে 60 সালে ওনাকে ক্ষমতা দেয়া হয়, ঠিক আছে। ওনাকে ক্ষমতা দিলে উনি কি করেন? উনি হচ্ছে অন্যান্য অঞ্চলের প্রেসিডেন্টের সাথে তিনি বসলেন, বসে একটা মিত্র বাহিনী গঠন করলেন যে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু ব্রিটিশরা 1764 সালে একটা যুদ্ধ ঘোষণা করেন, যার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। এই যে বক্সারের যুদ্ধ, এই যুদ্ধে মিত্র শক্তি পরাজিত হয় আর মীর কাসিমকে হত্যা করা হয়। মীর কাসিম হত্যা কত সালে? 1764 সালে। মীর কাসিমকে যখন হত্যা করা হয়, ইংরেজরা একচ্ছত্র ভাবে ক্ষমতা দখল করে ফেললো, আর রক্ষা করতেই পারলো না। 1757 সালে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। কেউ দেখার নেই। সিরাজউদ্দৌলাকে দেখতে গিয়েছিলেন মোহাম্মদী বেগ,
আপনারা নিশ্চয়ই শুনেছেন, এই সেই মোহাম্মদী বেগ, ইনি হচ্ছেন সিরাজের দুধ ভাই। ছোটবেলা মোহাম্মদী বেগের মা মারা গিয়েছিল। এই মা আমেনা সিরাজের সাথে সাথে মোহাম্মদী বেগকেও দুধ পান করিয়ে বড় করেছিলেন। মোহাম্মদী বেগকে লর্ড ক্লাইভ 10,000 টাকা দিলেন। মোহাম্মদী বেগ, তুমি যদি সিরাজকে হত্যা করো 10,000 টাকা তোমার জন্য গিফট। বলছে তাই নাকি? সাথে সাথে কারাগারের মধ্যে প্রবেশ করলেন মোহাম্মদী বেগ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মোহাম্মদী বেগ কারাগারের মধ্যে প্রবেশ করলেন। তখন সিরাজ মোহাম্মদী বেগকে দেখে বলল যে, মোহাম্মদী বেগ তুমি এসেছো ভাই? কারাগারের মধ্যে 1 মাস যাবৎ আমাকে এখানে বন্দি করে রেখেছে, জানো? আমাকে তারা খাবার দেয় 1 বেলা, তাও রুটি, আমি খেতেই পারি না। বলো, নবাবী ফ্যামিলিতে এগুলো কি খাওয়া যায়? ফ্যামিলির কাউকে আমি দেখি নাই। আজকে তোমাকে দেখে আমার মনটা অনেক বড় হয়েছে। বলছে হ্যাঁ সিরাজ, শেষবারের মতো আমাকে দেখে নাও, আমি তোকে হত্যা করতে এসেছি। বলছে বলো কি? বলছে হ্যাঁ, আমি তোকে হত্যা করতে এসেছি। ইংরেজরা আমাকে 10,000 টাকা দিয়েছে যদি তোমাকে আমি হত্যা করতে পারি। তখন কাষ্ট হাসি হেসে সিরাজউদ্দৌলা বলেছিল, ও তাই বুঝি না? মোহাম্মদী বেগ এক বিশ্বাসঘাতকতা করেছে আমার খালামণি ঘসিটি বেগম, আরেকটা বিশ্বাসঘাতককে আমি সেনা প্রধান বানিয়েছিলাম। শেষ মুহূর্তে তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, তাই না? আমি এই বিশ্বাসঘাতকদের সাথে আমি বেঁচে থাকতে চাই না, হত্যা কর। সাথে সাথে তাকে বর্ষা ঢুকিয়ে দেয়, লুটিয়ে পড়লেন। সিরাজ সর্বশেষ তার যে উক্তিটা ছিল, সিকান্দর আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটা পড়লে আপনি পাবেন। সর্বশেষ সিরাজউদ্দৌলা মৃত্যুর আগে বলেছিলেন, খোদার কাছে শুকরিয়া লুৎফা, এ পীড়ন তুমি দেখলে না। তুমি যদি দেখতে তোমার হাজবেন্ডকে কি নির্মম ভাবে এক বিশ্বাসঘাতকের হাতে হত্যা হতে হচ্ছে, মৃত্যু বরণ করতে হচ্ছে, তুমি আসলে সহ্য করতে পারতে না। বাংলার নবাবকে হত্যা করে ফেললো। ভেবেছিল কি? ভেবেছিল বাংলাদেশ বুঝি মুক্ত হয়ে গিয়েছে। সিরাজকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, বাংলার কৃষকরা চেয়েছে দেখছিল, ধর কি হবে, আমরা ভাই ডাল দিয়ে ভাত খাই, সোজা রাস্তায় চলি, আমাদের রাজনীতি এই সমস্ত কাজ নেই। অথচ যে কৃষকরা বলদামির পরিচয় দিয়েছিল, ব্রিটিশরা বলেছিল যদি কৃষকরা জাস্ট ডিল মারে, ডিল দিলেই কিন্তু ইংরেজ যে কয়েকটা সৈন্য আসছিল 300,000, এগুলা ডিলের নিচে পড়ে যায়। কিন্তু এটা করলো না। এই জন্য রাজনৈতিক ভাবে প্রত্যেকের সচেতন থাকাটা দরকার, খুব জরুরি, খুব জরুরি। ঠিক আছে, একজনে যা করবে আপনি এলাও করবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে মিথ্যা, তাকে এলাও করে দিচ্ছেন, তাকে ভোট দিচ্ছেন, এর জন্য স্রষ্টার কাছে আপনাকে দাঁড়াতে হবে। আন্দাজে অন্ধভক্ত এটা কখনো হওয়া যাবে না। বাংলার শেষ নবাবের মাধ্যমে শেষ হয়ে গেল এই স্বাধীনতা। তাহলে দেখেন, দিল্লির সালতানাত গেল, তারপর আছে বাংলার সালতানাত গেল, আর একটা আছে, তাই না? আজকে কি আর নিব? ঠিক আছে, আজকে শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সুস্থ থাকেন। ঠিক আছে।